বলে জীবন বিজ্ঞান দশম শ্রেণী ক্লাস 10 আজকে ফার্স্ট ক্লাস 10 প্রথমেই আছে জীবনের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তাহলে জীবনের নিয়ন্ত্রণ আর সমন্বয় কথাগুলোর মধ্যে আমরা পাই কি, আমরা যে কোনো কিছু কাজ করি না কেন, একটা লিভিং অর্গানিজম যে কোনো কাজ সম্পন্ন করে যখন, সেটা একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হয়। আর নিয়ন্ত্রণ করবে কিভাবে? যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু নিয়ন্ত্রণটা ঠিকমতো হয় না। কিসের সমন্বয় আর কিসের নিয়ন্ত্রণ? বাহ্যিক পরিবেশ আছে, অভ্যন্তরীণ পরিবেশ আছে। আগে বলতো অ্যানাইমা আর ইনাইমা। অ্যানাইমা বাহ্যিক পরিবেশ, ইনাইমা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ। এই দুটো পরিবেশের মধ্যে যদি ব্যালেন্স ক্রিয়েট না হয় তাহলে কিন্তু ঠিকমতোভাবে কোনো একটা সিস্টেম চলতে পারে না। যে কোনো লিভিং অর্গানিজম একটা ফ্যাক্টরির মতোই, একটা ফ্যাক্টরি যেমন বা একটা মেশিন যেমনভাবে চলে, তার মধ্যে নিয়ন্ত্রণ থাকতে হয়, সমন্বয় থাকতে হয়, ঠিক সেরকম লিভিং অর্গানিজমের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য তাদের মধ্যে সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই দুটোর প্রয়োজন হয়। তো সমন্বয় আর নিয়ন্ত্রণ যখনই তার মধ্যে সমন্বয় না থাকবে বিচ্যুত হবে, নিয়ন্ত্রণ না থাকলেও বিচ্যুত হবে। সাইকেল চালাচ্ছিস, যদি কন্ট্রোল না থাকে উল্টো করবি। আর একটা ট্র্যাকে যাওয়ার সময় যদি আমরা ব্যালেন্স ক্রিয়েট করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে বিচ্যুত হই। সাপোজ এই ক্লাসে বসে আছি, তাহলে ক্লাসরুম এখনকার এই পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। যদি কেউ মেনটেন না করে তাকে ক্লাস থেকে বেরিয়ে চলে যেতে হবে। ক্লাসেতে যখন বসে রয়েছি পড়া শুনতে হবে, চুপচাপ থাকতে হবে, কোশ্চেনের উত্তর দিতে হবে। যদি সেটা না পারি স্যার নিশ্চয়ই ক্লাস থেকে বের করে দেবেন, বা তার জন্য যে পানিশমেন্ট থাকে, হয়তো পানিশমেন্ট কিছু না থাকলে তাকে সেটাকে তৈরি করতে হবে। তো এইটা কীরকম না, পরিবেশের সঙ্গে ব্যালেন্স করা, কখন কোথায় কীরকম ভাবে, এই জন্য বলে ম্যানেজ করে নেওয়া, যখন যেখানে তখন সেখানে, যখন যেমন তখন সেরকমভাবে নিজেকে মানাতে হবে। খেলার মাঠে গিয়ে যদি আমরা চুপচাপ বসে থাকি মানানসই না। ক্লাসরুমে যদি দুমধাড়াক্কা চালিয়ে যায়, হলিউড করি, সেটা মানানসই না। ঠিক সেই রকমই যে কোনো জীবের ক্ষেত্রে, আর জীব বলতে গেলে আমরা 9-এ পড়ে এসেছি যে নির্দিষ্ট কতগুলো লক্ষণ আছে তাদের, জড়লের মধ্যে যেটা নেই, সেই লক্ষণগুলোকে প্রকাশ করাচ্ছে যেটা একটা সিস্টেম, সেই সিস্টেমটার সমন্বয়ের প্রয়োজন হয়। আর সেই সমন্বয়টাকে তার নিয়ন্ত্রণ করাতে হয়। তাহলে কন্ট্রোল একদিকে করাতে হচ্ছে আর একটা কোঅর্ডিনেশন করাতে হচ্ছে। তাহলে কন্ট্রোল করাতে গিয়ে বা কোঅর্ডিনেশন করাতে গিয়ে বাহ্যিক পরিবেশের প্রয়োজন হচ্ছে। তাহলে বাহ্যিক পরিবেশের দিক থেকে কিছু উপাদান আমরা গ্রহণ করি বা যে কোনো জীব গ্রহণ করে। এই যে উপাদান বা বস্তু যেটাকে গ্রহণ করছি এবং যার দ্বারা আমরা বাহ্যিক পরিবেশের সঙ্গে সমন্বয়টা সাধন করতে পারি, সেই উপাদানটা বা বস্তুটাকে বলা হচ্ছে উদ্দীপক বা স্টিমুলাস। তাহলে উদ্দীপক হচ্ছে এমন একটা উপাদান যেটা কোনো একটা নির্দিষ্ট জীবের মধ্যে সমন্বয় সাধন করাতে বা তাকে সেই পরিবেশে মানিয়ে নিতে বা উপযুক্ত অবস্থায় থাকতে সাহায্য করে, সেটা হচ্ছে স্টিমুলাস। আর ওই স্টিমুলাসটা যখন উদ্দীপনার আকারে, উদ্দীপকটা বা স্টিমুলাসটা যখন অ্যাকসেপ্টেড হচ্ছে যে ওয়েতে, দিস ইজ দ্য স্টিমুলেশন, উদ্দীপনা। আর এই উদ্দীপনা গৃহীত হয় যে কোনো জীবের ক্ষেত্রে তার নির্দিষ্ট অংশ দিয়ে বা অঙ্গ দিয়ে বা একটা পয়েন্ট দিয়ে। ন্যাচারালি আমরা সেটাকে বলে থাকি রিসেপ্টর বা গ্রাহক। সেই গ্রাহক সেটাকে গ্রহণ করে ওই উদ্দীপনাটাকে, এবং তার পরিপ্রেক্ষিতে কোনটা করা উচিত কোনটা উচিত নয় সেটাকে চালিয়ে যায়। সেইটাকে, সেই যে বহিঃপ্রকাশটা দেখাবে সেটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। তাহলে দুটোর মধ্যে সমন্বয় থাকবে এবং সেটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাবে। তাহলে ওই রকমের স্টিমুলাস যেটা পায়, ইট মে বি এক্সটার্নাল, ইট মে বি ইন্টারনাল।
বললাম যে শুধু বাইরে থেকে কি উদ্দীপনা আসে? অনেকক্ষণ খাইনি, পেটটা চো চো করছে, কিসের জন্য? না স্টোমাক খালি, ডাক দিচ্ছে, হাঙ্গার স্ট্রাইক, তার মানে ভেতর থেকে পেটে যন্ত্রণা শুরু হলো। ইন্টারনাল। কারোর ক্ষেত্রে প্রচুর খেয়েছে, এদিকেও আর ওদিকেও, দুদিকেই শুরু করেছে বেরোতে, তার মানে সেখানে ইনডাইজেশনের ফলে একটা স্টিমুলেশন আসছে, পেটে যন্ত্রণা হচ্ছে বা অন্য কোনো লক্ষণগুলো পাওয়া যাচ্ছে। তাহলে দেহ অভ্যন্তরস্থ হতে পারে, আবার বাহ্যিকও হতে পারে। সে যেটাই হোক না কেন, সে কিন্তু স্টিমুলাস। দেহ অভ্যন্তরীণ কিছু কেমিক্যাল গুলো থাকে, মিনারেলসের কিছু হাই লেভেল বা লো লেভেল ইমব্যালেন্সের ফলে হতে পারে। আর এক্সটার্নাল যেগুলো, হাতে অ্যাসিড পড়ে গেল, দেওয়ালে যেতে যেতে জোরে ধাক্কা খেলি, কোথাও ঠুকে গেল, একটা মশা পোকা আসছিল, ভয়ে ছুটলাম, তাহলে এগুলো এক একটা করে উদ্দীপনা। তো চোখের দ্বারা দেখছি, কানের দ্বারা শুনছি, বা কিছু বলছি না বলছি, যে কোনো বস্তু বা যে কোনো বিষয় আমরা সেই সম্পর্কে অবগত হয়ে যে রিয়াকশনগুলো দেখাবো, ওই যে বস্তুটা, উপাদানটা বা যেটা আসছে রেসপন্স দেখানোর জন্য, সেটাই হচ্ছে স্টিমুলাস। আর যে ওয়েতে আসছে সেটা হচ্ছে স্টিমুলেশন। সেটা বাহ্যিক হতে পারে বা অভ্যন্তরীণ হতে পারে। তাহলে পরিবেশের মধ্যে যেগুলো রয়েছে জড় উপাদানের মধ্যে হতে পারে, আবার কিছু জীবিত উপাদানও হতে পারে। আবার দেহ অভ্যন্তরে যেগুলো রয়েছে সেগুলো কেমিক্যাল হতে পারে বা জৈবিক হতে পারে। এনজাইমেটিক অ্যাক্টিভিটি যেগুলো উৎসেচকগুলোকে উৎপন্ন করে, সেগুলো জৈবিক উপাদান, সেইভাবে তাদের দ্বারাও কিন্তু সম্পন্ন হয়। তাহলে এইখানেতে আমরা বইতে দেখলেই দেখতে পাওয়া যাবে যে সেখানেতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা সৃষ্টি করে যেগুলো, সেই উদ্দীপকগুলোর নাম দেওয়া আছে। এগুলো পিন পয়েন্টে কিন্তু দেখে রাখতে হবে এক্সাম্পলগুলো কি কি দেওয়া আছে। এবার এই যে উদ্দীপক, মানে উদ্দীপকের দ্বারা উদ্দীপনা যখন সৃষ্টি হয়েছে, সেই উদ্দীপনাটা গ্রহণ করে তার পরিপ্রেক্ষিতে যে রেসপন্সটা ক্রিয়েট করানো হয়, সেইটাকে বলা হচ্ছে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি রকমের হচ্ছে? ওই যে বললাম, খুব রোদ, প্রচন্ড রোদ, গরম করছে, ঘাম দিচ্ছে, সোয়েটিং হচ্ছে, যেটা সেটা হচ্ছে একটা রেসপন্স হিসেবে আসছে, যেটা হচ্ছে সেন্সিটিভিটি। একটা কেন্দ্রকে স্পর্শ করলাম, যাচ্ছিল, সে গুটিয়ে গেল। একটা শামুক তার মাংসল পদকে বের করে বাইরের দিকে যাচ্ছিল, যখন স্পর্শ করলাম সে গুটিয়ে গেল। একটা সাপ হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, পায়ের শব্দ পেল, সে হয় পালিয়ে গেল, অথবা যদি সেরকম বিষধর হয় পোনা তুলে দাঁড়িয়ে গেল। সে ভয়েতেই হোক, মানে ভয়ের ক্ষেত্রে সে হয় পালিয়ে গেল, না হলে সে ঘুরে দাঁড়ালো, কোনো না কোনো একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এইগুলো হচ্ছে সংবেদনশীলতা। তবে যে শুধু প্রাণীরাই সেই সংবেদনশীলতা দেখায় তা না, উদ্ভিদেরাও দেখায়। কি রকমের? না, লজ্জাবতীর পাতাটাকে স্পর্শ করে মুদে গেল। আবার দেখবি বাহ্যিক পরিবেশে বেশি রোদ দিচ্ছে, পদ্ম ফুল সকালের পরের দিকে ফুটছে, রাত্রের দিকে শালিক ফুলগুলো ফুটছে। সিরিজ জাতীয় গাছগুলোর দিকে পাতাগুলো লক্ষ্য করবি, সন্ধে হয়ে আসছে, আস্তে আস্তে তাদের পাতাগুলো বন্ধ হয়ে যায়, মুদে যাচ্ছে। আবার যখন সকালবেলা হচ্ছে, আস্তে 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 সেগুলো ওপেন হচ্ছে। স্লিপিং মুভমেন্ট বলা হয়, ঘুমন্ত চলন। ঘুমিয়ে ঘুমিয়ে চলে সেটা নাকি? এটা না। তাহলে এই ঘুমন্ত চলন, এইগুলো যা পরিস্থিতিগুলো চলছে, যে কোনো রকমের প্রতিক্রিয়াগুলো যেগুলো চলে, সেটাই হচ্ছে সংবেদনশীলতা। আর এই সংবেদনশীলতা সমস্ত জীবিত বা সজীব জীবেদের মধ্যে দেখা যায়, লিভিং অর্গানিজম, এনি কাইন্ড অফ লিভিং অর্গানিজম। এবার এই রকমেরই উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিতে যদি দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখবো না, উদ্ভিদেরা সাড়া দেয়। সাড়া দেয়, উদ্ভিদেরা গমন করতে পারে। নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা পারে। যদি বড় বড় উদ্ভিদেরা পারতো, তাহলে রাস্তাতে দেখছি হঠাৎ করে বড় গাছটা এসে দাঁড়িয়েছে। বড় বড় গাছগুলো রাস্তার মাঝে কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাবে না, সেটা নয়। নিম্ন শ্রেণীর কিছু শৈবাল, তাদের মুভমেন্টটা হয়, লোকোমোশনটা, কিন্তু উন্নত উদ্ভিদেরা পারে না। যেমন প্রাণীদের ক্ষেত্রেও সেরকম আছে, এক্সেপশনাল, গমন করতে পারে না, উন্নত প্রাণীরা সাধারণত পারে। তো এই উদ্ভিদেরা সাড়া প্রদান করে বাহ্যিক পরিবেশের উপাদানগত মাত্রার তারতম্যের দ্বারা। মাত্রার তারতম্যের দ্বারা সূর্যালোক থাকলেই যে তার পরিবর্তন ঘটবে না, তার মাত্রাটা দেখতে হবে। কেমিক্যাল পেলেই যে হবে তা না, তার মাত্রাটা, ইন্টেন্সিটি, এবং তার একদিকে হচ্ছে তার উৎস, অন্যদিকে তার ব্যাপ্তিটা। একদিকে ইন্টেন্সিটি, একদিক থেকে তার সোর্স। এইগুলোর উপর ডিপেন্ড করে যায়
যে তাদের মুভমেন্টটা কী রকমের হবে। যে বনচারা গাছ আছে, বনচারা গাছে 3টে ফলক, 2টো পাশের ফলক আস্তে আস্তে ওঠানামা করে। কখন না সাধারণত অমাবস্যা পূর্ণিমার সময় এগুলো বেশি হয়। কি কারণে না, কারণ আমরা কি জানি অমাবস্যা বা পূর্ণিমা কখন হয়, যখন এরা একটা সরলরেখায় যখন আসছে, তাহলে একই সরলরেখায় যখন আসে তখন পৃথিবীর 2টো মেরুতে টান পড়ে সবচেয়ে বেশি, যার ফলে কি হয় পৃথিবী পৃষ্ঠে থাকে যা কিছু উপাদানও সেই 2টো প্রান্তের দিকে টান সৃষ্টি করে, জোয়ার ভাটা একই কারণে। তাহলে সেই রকমেরই যদি জলের উপর চাপ, তাহলে একটা লিভিং অর্গানিজম তার মধ্যে ফ্লুইড রয়েছে, বডি ফ্লুইডস, সে অ্যানিমেল হোক বা প্ল্যান্ট হোক, তার বডি ফ্লুইডসের উপরে প্রেসার ক্রিয়েট হবে, যেটা রসস্ফীতির তারতম্য বলা হচ্ছে। এই রসস্ফীতির তারতম্যের ফলে পাতাগুলো আস্তে আস্তে করে উপর দিকে উঠে আর নামে। দেখবি মেলাতে একটা খেলনা পাওয়া যায়, জল দেয় ভরা থাকে, অল্প অল্প করে এদিকে আসছে, দলতে 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 তারপর আবার দেখবে একবার ঠিক বাজিয়ে দিচ্ছে। কিসের জন্য না, ওইটা ওই রকমেরই তারতম্যের, ওই জল একদিকে হলো তার ওয়েট এসে গেল, অন্যদিকে যখন হাত হলো সেটা আবার ঘুরে গেল, এমনভাবে ক্রিয়েট করা থাকে ব্যালেন্সটা ওদের। ওটা আর্টিফিশিয়াল, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে একটা লিভিং অর্গানিজমের মধ্যে ঘটে যায়। লজ্জাবতীর পাতার গোড়াগুলোতে যে কোষগুলো থাকে তাতেও রসস্ফীতির তারতম্য ঘটে, আর এই রসস্ফীতির তারতম্য ঘটে গেলে সেখানেও কিন্তু ওই পাতাগুলো বন্ধ হয়ে যায়। তবে কি এদের একটা স্পর্শ ঘর্ষণের দ্বারা লজ্জাবতীর ক্ষেত্রে, আর বনচাঁড়ালের পাতার ক্ষেত্রে সেটা হচ্ছে ওই অমাবস্যা পূর্ণিমা ধরে স্বাভাবিক রসস্ফীতির যে তারতম্য তার ফলে ঘটে থাকে। কিন্তু মেন যেটা সেটা কিন্তু রসস্ফীতির তারতম্য। পাতার গোড়াতে যে কোষগুলো থাকে তাদের মধ্যে প্রোটোপ্লাজমীয় যে চলন সম্পন্ন হয় তার দ্বারা কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে। তো এই উদ্ভিদেরা সেরকম ভাবে নির্দিষ্ট কিছু সাড়া প্রদান করে থাকে। এই রকমের সাড়া প্রদানের বিশেষ পার্ট হিসেবে পায় উদ্ভিদের চলন। তার আগে দেখে নিতে হবে চলন কি জিনিস। চলন হলো নির্দিষ্ট কোনো অঙ্গ বা সমগ্র দেহে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন ছাড়াই একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ হয়ে তাদের সঞ্চালন। এক কথায় নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, সেটাকে বলা হচ্ছে চলন। তার মানে চলনের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। তবে উদ্ভিদের এই যে চলনগুলো পাওয়া যায়, আমরা সিলেবাস অনুসারে প্রধানত 3টে টাইপ মানে পড়ব: ট্রপিক চলন, ন্যাস্টিক চলন আর ট্যাকটিক চলন। এছাড়াও কিছু থাকে, বৃদ্ধিজ চলন থাকে, বলন, রোটেশন, নিউট্রিশন, সার্কামনিউটেশন। দেখবি কলা পাতা যখন প্রথম মাঝেরটা বেরোয় বা বাঁশ পাতা মাঝের পাতাটা যখন বেরোয় পাতাটা গুটিয়ে থাকে। কি কারণে গুটিয়ে থাকে? তার কারণটা হচ্ছে এইখানে একটা উদ্ভিদ হরমোনের প্রভাব আছে। আমরা যখন হরমোন পড়বো সেখানে দেখব অক্সিন। আর আমরা জানি যে অক্সিন সাধারণত আলোর বিপরীতে বেশি কাজ করে। তাহলে একটা পাতা, কলা পাতা যখন সৃষ্টি হচ্ছে তার উপরিতকটা আলোতে আছে, প্রথমে ভেতরে ছিল, তাহলে সেইখানটা অন্ধকারে ছিল। ওই জায়গার কোষগুলো দ্রুত বেড়েছে, দ্রুত বাড়ার পরে ধর এই একটা দিক আর এই একটা দিক, এই দিকটা যদি বাড়ে বেশি আর এই দিকটা যদি কম বাড়ে তাহলে কি হবে? আস্তে আস্তে গুটিয়ে যাবে। যেমন একটা চক, একটা চকের একটা দিক সরু আর একটা দিক মোটা। এইটাকে যখন আমি গড়িয়ে নিয়ে যাচ্ছি, চকটা কেন এদিকে ঘুরে যাচ্ছে? এর পরিধিটা বেশি, এর পরিধি কম। পরিধি বেশি হওয়ার জন্য সে কিন্তু বেশি পথ অতিক্রম করছে একটা রোটেশনে, এ কিন্তু কম অতিক্রম করছে। ঠিক একই ওদের কোষগুলো, উল্টো দিকের কোষগুলো বেশি বেড়ে যাওয়ার জন্য সে একে চাপ দিয়ে পাতাটাকে গুটিয়ে দিচ্ছে।
এটা হচ্ছে হাইপোডার্মাল পার্ট, অধস্তকীয় অংশ নিচের দিকে, তাই এটাকে বলা হচ্ছে হাইপোন্যাস্টি। আবার যখনই বেরিয়ে গেল, পাতাটা বেরিয়ে চলে আসছে, এবার সূর্যের আলো পাচ্ছে, ওইখানের কোষগুলোতে অক্সিজেনের সক্রিয়তাটা কমে গেল, কিন্তু ভেতরগুলো অন্ধকার আছে, তখন ভেতরের দিকের কোষগুলোর গ্রোথটা বেশি হচ্ছে, ফলে পাতাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, পাতাটা আবার মিলে গেল। সেটা হচ্ছে এপিডার্মাল পার্ট, এপিন্যাস্টিক হিসেবে পাচ্ছি। তাহলে একদিকে এপিন্যাস্টি, একদিকে হাইপোন্যাস্টি হচ্ছে। ওই রকমের কচু পাতা দেখবি ফুটিয়ে থাকে, পরে মিলে। ওই আম পাতার তো হয় না। অন্য গাছগুলোর ক্ষেত্রে হয়, ধানের ক্ষেত্রে হয়, বাঁশের ক্ষেত্রে হচ্ছে, কলা গাছের হচ্ছে, তাল গাছের ক্ষেত্রে হয় কিছু, খেজুর গাছের ক্ষেত্রে পাতাগুলো এরকম ফুটিয়ে থাকে। অন্য গাছগুলো হচ্ছে না কেন? এদের পাতার সৃষ্টিটা হচ্ছে এমন ভাবে যে কেন্দ্র যে অংশের সেন্টার কোর থেকে না হয়ে এক্সটার্নাল এদের পাতাটা সৃষ্টি হয়। এই জন্য মুকুলটা, পত্র যে মুকুলটা যখন সৃষ্টি হচ্ছে তখনই পুরোটাতে আলো পাচ্ছে সমভাবে আলোর বন্টন হওয়ার ফলে অক্সিজেনটাও সমভাবে বন্টিত, তাই বৃদ্ধিটা সমানভাবে ঘটে যাচ্ছে, এদের ঘটানো থাকছে না। তবে কি কিছুটা কুকড়ে থাকে, প্রথম যখন বেরোচ্ছে সেটা পুরোটা মিলে থাকতে পারে না, তাই অল্প কম বেশি তারতম্য হয়ে ওই একটু ছোট অবস্থায় যেটুকু দেখা যায়। যখনই বড় হলো সমবন্টন হচ্ছে আলো। আর এখানে দেখবি এই যে বলেন পত্ররন্ধ্র, একবীজপত্রী উদ্ভিদের পাতার কোথায় থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার কোথায় থাকে? একবীজপত্রী পাতাতে, উদ্ভিদের পাতাগুলোতে উভয় ত্বকেতেই পত্ররন্ধ্র থাকে, কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে নিম্ন ত্বকে থাকে, নিম্ন ত্বকে। এটা কি কারণে হয় দেখবি, একবীজপত্রীতে পাতাগুলো সূর্যের সঙ্গে সমান্তরাল, আর এদের ক্ষেত্রে পারপেন্ডিকুলার, অ্যাঙ্গুলার পার্ট তৈরি করে রাখে। তাহলে একটা জায়গাতে সূর্য বেশি নেবে আর অন্যদিকে তাদের আর গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বেশি হবে। আর এদের ক্ষেত্রে দুটো দিক সমান্তরালে চালাতে হয়, কারণ সূর্যটা বেশি নিতে গেলে দুটো দিকে আমার প্রয়োজন, দুটো দিকে সমান্তরালে চালাতে হয়। তাই এদের ক্ষেত্রে এরকম একটা দেখা যায়। তো যাক, উদ্ভিদের চলনে দেখবি জলের স্রোতে, আচ্ছা আমি ট্রেনে চেপে আছি, ট্রেনটা যাচ্ছি, আমার তো স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে আমার কি চলন ঘটছে না গমন ঘটছে? এখানে বলি যে চলনের ক্ষেত্রে দেখলাম সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, কিন্তু গমনের ক্ষেত্রে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়। তাহলে ট্রেনে আমি এক জায়গায় চেপে গেলাম, ট্রেনটা যাচ্ছে, আমার কি গমন হচ্ছে না? আমার গমন হচ্ছে নাকি? হচ্ছে না। ট্রেনে চড়ে যখন যাচ্ছি গমন হচ্ছে না। কেন হচ্ছে না? না, যে জায়গাতে জীবটা থাকে সেই জায়গার সাপেক্ষে তার সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে কি না সেইটা দেখতে হয়। যেমন বলা হয় আমাদের স্মরণ করেছিস ভৌত বিজ্ঞানে, যে সারাদিনের স্মরণ কত আমাদের? শূন্য। কারণ সেই বিছানার থেকে উঠে শুরু করবো, রাত্রিবেলায় সেই বিছানায় গিয়ে ঘুমানো। সারা জীবনের স্মরণ কত? জন্মস্থান থেকে মৃত্যুস্থান, সারা জীবনের স্মরণ। এই জন্যই বলা হয় যে পৃথিবী গোল, ঘুরতে ঘুরতে সবাই গিয়ে এক জায়গায় এসে আবার মিলিত হয়, দশে দুনিয়া আর এবি গোল। কিছুই নেই, পুরোটাই একটা অখণ্ড মানে গোলাকার। শিখে ব্রাহ্মণ রয়েছে অখণ্ড মন্ডল আকার আমি যেন রক্তম চলাচল, সেরকম ভাবে পাওয়া যায় যে পুরোটাতেই কিন্তু এটা রয়েছে। এই উদ্ভিদের চলন, এবার আসি এদিকে যাক, উদ্ভিদের চলনের ক্ষেত্রে যেটা দেখবো যে বেসিক পার্ট হিসেবে এদের হচ্ছে ট্রপিক চলন পায়। ট্রপিক চলন কোনটা? ট্রপিক হচ্ছে যখন কোন একটা স্টিমুলাসে সোর্স অনুসারে হয় উদ্ভিদঙ্গের চলন, উৎস অনুসারে।
তখন সেটাকে বলা হয় অভিমুখী চলন বা ট্রপিক চলন। অভিমুখে হয়। সূর্যমুখী ফুল সকালবেলায় সূর্যের দিকে দেখবে আস্তে 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 তার বৃন্তটা ঘুরে ঘুরে, ফুলটাও ঘুরছে সেদিকে যাচ্ছে, যেদিকে সূর্য সেদিকে তার বৃন্তটা মানে মুখটা ঘুরে ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে অভিমুখী চলন হিসেবে পাওয়া যায় বা ট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন কাকে বলবো? যখন উদ্দীপকের উৎস অনুসারে উদ্ভিদ অঙ্গে বা সামগ্রিক উদ্ভিদ দেহে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে উৎসর দিকে, তখন সেটাকে বলা হয় ট্রপিক চলন। এই ট্রপিক চলনকে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হলো আলোর উৎস অনুসারে ফটোট্রপিক চলন, একটা হলো অভিকর্ষজ টানের উৎস অনুসারে জিওট্রপিক চলন, আরেকটা জলের উৎস অনুসারে হাইড্রোট্রপিক চলন। মেনলি এই তিনটেকেই পড়তে হবে আমাদের। আরো বিশদগুলো পরের দিকে জানবো, ওগুলো আছে পরে পরেতে নিয়ে আসছি। থিগমোট্রপিক হিসেবে পাওয়া যায়। প্রথমত দেখ ফটোট্রপিক। তাহলে আলো যেখানে উদ্দীপকের ভূমিকা নেয়, আলো যেখানে উদ্দীপকের ভূমিকা নেয়, আলো বা লাইট যেখানে উদ্দীপকের ভূমিকা নেয় এবং এই লাইটের অভিমুখে তার সংবেদনশীলতা ঘটে, সেই প্রকারের উদ্ভিদের চলনকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন একটা উদাহরণ, বিখ্যাত উদাহরণ, যে টব সহ চারা গাছ অন্ধকার ঘরে জানালার কাছে রাখলাম, কয়েকদিন পরে দেখা যাবে জানালার দিকে তার প্রভাবগুলো হেলে গেছে। পর্যবেক্ষণ করলাম কি, তার পাতাগুলো অপ্রভাবগুলো আস্তে আস্তে জানালার দিকে হেলে গেছে। সিদ্ধান্তে কি আসবে না, গোটা ঘরে তার জল পেয়েছিল, বায়ু পেয়েছিল, সবই ছিল, শুধু আলোটা পাচ্ছিল না, জানালার দিক থেকে পাচ্ছিল। যেহেতু আলোটা জানালার দিক থেকে আসছিল, তাই পাতাগুলো আস্তে আস্তে পাতার অপ্রভাবটা জানালার দিকে হেলে গেছে, যেটা ছিল সূর্যের দিক বা সূর্যের আলোর দিক। তাই এটাকে বলছি ফটোট্রপিক চলন। দেখবে একটা গাছ যখন উল্টে পড়ে যায়, হয়তো শিকড়টা মাটিতে লেগে আছে, তারপরে আস্তে আস্তে আবার বেশ কিছু ফোর মিলে নতুন করে মুকুলগুলো সৃষ্টি হয় আর উপরের দিকে উঠতে শুরু করে। বা গাছটা পড়ে গেলে অগ্রভাগটা দেখবি আস্তে আস্তে বেঁকে যায়, উপরের দিকে ওঠে। এইখানে এটা শুধুমাত্র যে আলোর প্রভাবে ঘটছে তা নয়, উদ্ভিদ হরমোনের প্রভাবে, যার ব্যাখ্যাটা আমরা ওইখানে গিয়ে দেখবো। হরমোন, উদ্ভিদ হরমোন যখন পড়বো সেইখানেতে দেখবো যে কিভাবে অক্সিন হরমোনের প্রভাবে কিভাবে তাদের এই পরিবর্তনটা ঘটছে। আর এই ক্ষেত্রে হেলিও এটা কি যন্ত্র ছিল না, মানে সূর্যের ওই অ্যাঙ্গেলটাকে মাপার জন্য সূর্যরশ্মি হেলিও কথার অর্থ হচ্ছে সোলার, সূর্য, সান। ট্রপিক মানে উৎস অনুসারে, তাই এই উদ্ভিদ আলোকটাকে, এটা ফটোট্রপিক, এটাকে আমরা হেলিওট্রপিক চলন বলে থাকি। কারণ হেলিও অর্থাৎ সূর্যের আলোর উৎস অনুসারে উদ্ভিদ অঙ্গের এই চলনটা সম্পন্ন হয়। যার পরের দিনে এই উদ্ভিদের চলনটা নিয়ে আরো বেশি ডিসকাস করবো। ওইগুলো ওকে, থ্যাংক ইউ।